আজকে আমরা একদম সহজ একটি নিয়মে ইংরেজি বাক্যকে বাংলায় অনুবাদ করা শিখব, অর্থাৎ ইংরেজি থেকে বাংলা করা শিখব। এই একটিমাত্র নিয়ম শিখে ফেলতে পারলে তোমরা লক্ষ লক্ষ ইংরেজি বাক্যকে অনায়াসে বাংলা করে ফেলতে পারবে। অনুবাদ নিয়ে তোমাদের আর কোনো সমস্যাই থাকবে না। তবে নিয়মটি কিন্তু খুবই সহজ, যা একবার দেখলেই তোমাদের মনে থাকবে। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে ছোট বাক্য দিয়ে শুরু করব, তারপরে বড় বাক্যের অনুবাদ করব, ঠিক আছে? যেমন দেখো, যদি বাক্যটা এমন থাকে যে ইউ ইট রাইস, তাহলে এই বাক্যটাকে কিভাবে বাংলা করবে? তো লক্ষ্য করে দেখো, এই বাক্যটির প্রথমে আছে সাবজেক্ট বা কর্তা, যা হলো ইউ, অর্থাৎ তুমি। কারণ ইউ বা তুমি এই বাক্যে খাওয়ার কাজটি করছে, অর্থাৎ খাচ্ছে, সেজন্য ইউ এর পরিবর্তে প্রথমে আমরা নিয়ে নিব তুমি। এখন তোমাদের অনেকের মনেই একটি প্রশ্ন, তাহলে নিয়মটা কি, তাই তো? তো দেখো, নিয়মটি হলো বাংলায় অনুবাদ করার সময় প্রথমে সাবজেক্টটাকে নিতে হবে, তারপর সবার শেষ থেকে একের পর এক সিরিয়াল ধরে অনুবাদ করে সামনের দিকে আসতে হবে, ঠিক আছে? উদাহরণগুলো মনোযোগ দিয়ে দেখো, তাহলেই সবকিছু পানির মতো সহজে বুঝে যাবে। যেমন দেখো, এখানে সাবজেক্ট হলো ইউ, তাই প্রথমেই নিয়ে নিলাম তুমি। এবার নিয়ম অনুযায়ী আমরা চলে যাব বাক্যটির একদম শেষে। এবার দেখো, সবার শেষে আছে রাইস, সেজন্য তুমি এরপরে নিয়ে নিলাম ভাত। যেহেতু রাইস অর্থ হলো ভাত, কারণ এই নিয়মটাই তো আমরা মাত্র শিখলাম, তাই না? তাহলে এই পর্যন্ত বাক্যটির আমরা অর্থ পেলাম তুমি ভাত। তারপরে বাকি আছে দেখো ইট, যার জন্য নিয়ে নিলাম খাও, কারণ আমরা জানি যে ইট অর্থ হলো খাওয়া, আর তুমি এর সাথে খাও বসে। খেয়াল করে দেখো, এই বাক্যে আর কোনো শব্দ বাকি নেই। তাহলে সম্পূর্ণ বাক্যটির অর্থ বা বাংলা অনুবাদ কি হলো? তুমি ভাত খাও, ইউ ইট রাইস। আর এটাই হলো সঠিক নিয়ম এবং সঠিক অনুবাদ। বুঝতে পেরেছ? মনে থাকবে তো? এত সহজ করে তোমাদের আর কেউ ইংরেজি শেখাবে না, গ্যারান্টি। তাহলে নিয়মটি সবাই বুঝতে পেরেছ তো? নিয়মটি কিন্তু খুবই সহজ। প্রথমে সাবজেক্টটার অনুবাদ করবে, তারপরে সরাসরি বাক্যের একেবারে শেষ থেকে অনুবাদ করতে করতে সাবজেক্ট পর্যন্ত আসবে। ব্যাস, তাহলেই হয়ে গেল। একদম সহজ। আশা করি এখন তোমাদের ইংরেজি অনুবাদ করতে আর কোনো সমস্যা হবে না। তাহলে চলো এই নিয়ম দিয়ে আরও কিছু উদাহরণ দেখে নেওয়া যাক, যাতে তোমরা আরও ভালো করে এই নিয়মটি আয়ত্ত করে ফেলতে পারো। যেমন দেখো, হি ওয়েন্ট টু স্কুল। সুতরাং এই বাক্যটাকে বাংলা করতে হলে কি করতে হবে? নিয়ম অনুযায়ী প্রথমে সাবজেক্ট অর্থাৎ কর্তাকে নিতে হবে, তাই তো? এই বাক্যের সাবজেক্ট হলো হি, তাই হি এর পরিবর্তে প্রথমে নিতে হবে সে। মনে রেখো, ইংরেজি বাক্যে কর্তা সাধারণত বাক্যের শুরুতেই থাকে। এবার আমাদের কাজ হলো বাক্যের একদম শেষে চলে যাওয়া, ঠিক তো? তাহলে সবার শেষে পাচ্ছি স্কুল, সেজন্য নিয়ে নিব বিদ্যালয়। যেহেতু স্কুল অর্থ হলো বিদ্যালয়, তাহলে এ পর্যন্ত বাক্যটির অর্থ পেলাম সে বিদ্যালয়। এখন দেখো, বাক্যটি শুনতে বেমানান শোনাচ্ছে, অর্থাৎ অসম্পূর্ণ লাগছে, তাই না? সুতরাং বাক্যটিকে সম্পূর্ণ এবং সুন্দরভাবে প্রকাশের জন্য একটি টু ব্যবহার করা হয়েছে। টু মানে হলো তে বা এ, অর্থাৎ কোনো কিছুর প্রতি বোঝাতে টু ব্যবহার করা হয়। তাই এখানে আমরা বাক্যের অর্থ সুন্দরের জন্য বিদ্যালয়ের সাথে এ নিয়ে নিব। যেহেতু এখানে স্কুল এর আগে টু আছে, তাই। তাহলে এখন বাক্যটির অর্থ পেলাম সে বিদ্যালয়ে। এবার বাকি রইল ওয়েন্ট, যার অর্থ হলো গিয়েছে। গো এর পাস্ট ফর্ম অর্থাৎ অতীত রূপ হলো ওয়েন্ট। বুঝতে পেরেছ? তাহলে এখন সম্পূর্ণ বাক্যটির অনুবাদ কি হলো? সে বিদ্যালয়ে গিয়েছে। বোঝা গেল? তাহলে চলো এবার নেক্সট উদাহরণটি দেখে নেওয়া যাক। যেমন আই ওয়ান্ট টু মিট ইউ। এই বাক্যটির সাবজেক্ট অর্থাৎ কর্তা হলো আই,
যা প্রথমেই আছে, সেজন্য প্রথমেই নিয়ে নিলাম আমি, যেহেতু আই অর্থ আমি। এবার নিয়ম অনুযায়ী আমাদের কাজ হলো বাক্যের একেবারে শেষে চলে যাওয়া। তার পরের কাজ হলো শেষ থেকে সামনের দিকে অনুবাদ করতে করতে আসতে হবে, ঠিক আছে? তো দেখো, সবার শেষে আছে ইউ, তাই আমি এরপরে নিয়ে নিলাম তোমার, কেননা ইউ এর বাংলা হলো তুমি, তোমার বা তোমাকে। মনে রেখো, ইউ যদি সাবজেক্ট হয় তাহলে ওই ইউ অর্থ তুমি হয়, আর ইউ যদি সাবজেক্ট না হয় তাহলে ওই ইউ এর অর্থ তোমার বা তোমাকে হয় বাক্যের প্রয়োজন অনুসারে, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত বাক্যটির অর্থ পেলাম আমি তোমার। এখন দেখো, ইউ এর আগে আছে মিট। মিট মানে হলো দেখা করা বা সাক্ষাৎ করা। লক্ষ্য করো, মিট এর আগে একটি টু আছে, টু মিট এর একত্রে অর্থ হলো সাথে দেখা করতে বা সাক্ষাৎ করতে। টু মানে কি বলেছিলাম? তে বা এ, মনে আছে তো সবার? সুতরাং টু মিট অর্থ হলো সাথে দেখা করতে, তাই টু মিট এর পরিবর্তে নিয়ে নিলাম সাথে দেখা করতে। তাহলে এ পর্যন্ত এই বাক্যটির অর্থ আমরা কি পাচ্ছি? আমি তোমার সাথে দেখা করতে। এখন বাকি রইল ওয়ান্ট। ওয়ান্ট মানে হলো চাওয়া, তাই নিয়ে নিব চাই, যেহেতু এখানে আমি হলো কর্তা আর আমি এর সাথে চাই হয়, চাওয়া মিলে না, তাই না? তাহলে এই বাক্যটির সম্পূর্ণ অর্থ কি হলো? আমি তোমার সাথে দেখা করতে চাই। দেখলে তো কত সহজে একটি নিয়ম মেনে তোমরা কত কত ইংরেজি বাক্যকে সহজেই বাংলা করে ফেলতে পারছো। তাই বলছি, ইংরেজি শেখার এমন সব মজার এবং সহজ কৌশল শিখতে রাফিজ ইংলিশ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো, আর ভিডিওগুলো বন্ধুদের সাথেও শেয়ার করে দাও। তাহলে চলো এখন একটি বড় বাক্যের অনুবাদ কিভাবে করতে হয় দেখে নেওয়া যাক। যেমন দেখো, যদি বাক্যটা এমন থাকে যে আই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড এভরিডে, তাহলে এই বাক্যটাকে কিভাবে বাংলা করবে? তো লক্ষ্য করো, এই বাক্যটির প্রথমে আছে সাবজেক্ট বা কর্তা, যা হলো আই অর্থাৎ আমি, সেজন্য প্রথমেই আমরা নিয়ে নিব আমি। তো দেখো, নিয়মটা হলো অনুবাদ করার সময় প্রথমে সাবজেক্টটাকে নিতে হবে, তারপরে সবার শেষ থেকে একের পর এক সিরিয়াল ধরে অনুবাদ করে করে সামনের দিকে আসতে হবে, তাই তো? সেজন্য নিয়ম অনুযায়ী এবার আমরা চলে যাব বাক্যটির একদম শেষে, যেখানে আছে এভরিডে। সেজন্য আমি এরপরে নিয়ে নিব প্রতিদিন, যেহেতু এভরিডে এর অর্থ হলো প্রতিদিন, কারণ এই নিয়মটাই তো আমরা এইমাত্র শিখলাম, তাই না? তাহলে আমরা এই বাক্যটির অর্থ পেলাম আমি প্রতিদিন। এবার দেখো, এভরিডে এর পরে দ্য ফিল্ড আছে, যার জন্য নিয়ে নিলাম মাঠ, কারণ আমরা জানি যে ফিল্ড অর্থ হলো মাঠ, আর দা হলো একটি আর্টিকেল যার কোনো অর্থ নেই, মাঠটাকে নির্দিষ্ট করার জন্যই দা বসেছে। তাহলে এবার আমরা এই পর্যন্ত বাক্যটির অর্থ পেলাম আমি প্রতিদিন মাঠ। এখন দেখো, বাক্যটি শুনতে একটু অন্যরকম লাগছে, অসম্পূর্ণ মনে হচ্ছে, তাই তো? লক্ষ্য করো, বাক্যটিকে সম্পূর্ণ করার জন্যই তার আগে একটি ইন প্রিপোজিশন নেওয়া হয়েছে। ইন অর্থ হলো মধ্যে, তাহলে এখন আমরা বাক্যটা পেলাম আমি প্রতিদিন মাঠের মধ্যে, অথবা এটাকে এভাবেও বলতে পারো আমি প্রতিদিন মাঠে, কারণ মাঠে এবং মাঠের মধ্যে একই কথা বোঝায়, ঠিক আছে? এবার দেখো, বাক্যটি শুনতে ভালো লাগছে না? বুঝতে সহজ হচ্ছে, তাই তো? তারপরে দেখো, ফুটবল আছে, যার বাংলাও আমরা ফুটবল লিখি, তাই নিয়ে নিলাম ফুটবল। তাহলে এখন বাক্যটির অর্থ হলো আমি প্রতিদিন মাঠে ফুটবল, ঠিক আছে? তারপরে বাকি আছে প্লে। প্লে অর্থ খেলা করা, সেজন্য প্লে এর পরিবর্তে নিয়ে নিলাম খেলি, কারণ আমি এর সাথে খেলি হয়। এখন দেখো, বাক্যটিতে আর কোনো শব্দ বাকি নেই, তাহলে সম্পূর্ণ বাক্যটির অর্থ বা বাংলা অনুবাদ কি হলো? আমি প্রতিদিন মাঠে ফুটবল খেলি। এটাই হলো সঠিক উত্তর। মনে থাকবে তো? বুঝতে পেরেছ?
এত সহজ করে তোমাদের আর কেউ বুঝাবে না, গ্যারান্টি। আর একটি বিষয় দেখো, ফিল্ড এর পরিবর্তে যদি প্লেগ্রাউন্ড লেখা থাকতো তাহলে হয়ে যেত খেলার মাঠে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই নিয়মটি সবাই খুব ভালো করে বুঝতে পেরেছ তো? খুবই সহজ। প্রথমে সাবজেক্টটার অনুবাদ করবে, তারপরে সরাসরি বাক্যের একেবারে শেষ থেকে অনুবাদ করতে করতে সাবজেক্ট পর্যন্ত আসবে। ব্যাস, তাহলেই হয়ে গেল। একদম সহজ কিন্তু। আশা করি এখন তোমাদের ইংরেজি বাক্যের বাংলা অনুবাদ করতে আর কোনো সমস্যাই হবে না। তাহলে চলো, এখন তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক রয়েছে, সেগুলো দেখে নেওয়া যাক। যেমন তোমাদের আজকের প্রথম হোমওয়ার্কটি হলো আই রিড বুক, তোমাদের দ্বিতীয় হোমওয়ার্কটি হলো ইউ ফিল ব্যাড, এবং সর্বশেষ হোমওয়ার্কটি হলো দে ওয়েন্ট টু দ্য মার্কেট। এখন তোমাদের কাজ হলো এই বাক্যগুলোর বাংলা অনুবাদ করে আমাকে কমেন্টে দেখানো। ঠিক আছে, আজ এখানেই শেষ করছি। টেক কেয়ার, বাই।